আমরা দেখব সোশ্যাল জিওগ্রাফির আর একটা পার্ট, অর্থাৎ রিলিজিয়ন। তাহলে আমরা শুরু করি রিলিজিয়ন নিয়ে আলোচনা। তো আমরা যে জানি যে ভারতবর্ষের তোমার হচ্ছে জাতি বা উপজাতির মতো ধর্মীয় বৈচিত্র্যও প্রচুর। ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষজন বসবাস করে থাকেন। আমরা যদি সেন্সাস অনুযায়ী আলোচনা করি তাহলে দেখব 2011 সেন্সাস অনুযায়ী ভারতবর্ষে মূলত 7টা ধর্মের লোক থাকেন, মানে প্রধান ধর্মের। এছাড়াও আরো প্রচুর মানুষজন থাকেন যারা বিভিন্ন ধর্মের মানুষ। তো এই 7টা প্রথমে আলোচনা করিনি। প্রথমে কি আছে? প্রথমে আছে হিন্দুইজম। সেটা ভারতবর্ষে সব থেকে বেশি সংখ্যক মানুষ হচ্ছেন হিন্দু ধর্মের, প্রায় তোমার 79.5% অ্যাজ পার 2011 সেন্সাস। ভারতবর্ষের বেশিরভাগ স্টেট মানে বেশিরভাগ ইউটি হিন্দু অধ্যুষিত, অর্থাৎ 60%-এর বেশি পপুলেশন হচ্ছেন যারা হিন্দু ধর্মের ধর্মাবলম্বী। এরপরে আছে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ, সেটা মুসলিম পপুলেশন। এটা হচ্ছে 14.2% অ্যাজ পার 2011 সেন্সাস। মুসলিম পপুলেশন বা মুসলিম ধর্মাবলম্বী মানুষজনের আধিক্য দেখা যায় মূলত কাশ্মীর, মধ্য ভারত, পশ্চিমবঙ্গ ইত্যাদি হচ্ছে রাজ্যে। এবার হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী মানুষজনদের সংখ্যা আধিক্য দেখা যায় মুসলিম মেজরিটি স্টেট আছে, সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। যখন স্টেট ছিল, এখন তো জম্মু কাশ্মীর স্টেট নয়, এখন সেটা ইউটিতে পরিণত হয়েছে। তো যা আগে ছিল জম্মু কাশ্মীর, আর এখন স্টেট বলে কিছু নেই। আর লাক্ষাদ্বীপ হচ্ছে মুসলিম মেজরিটি তোমার হলো কেন্দ্রশাসিত অঞ্চল। এর বাইরে যেমন আমরা বললাম যে গাঙ্গেয় যে সমভূমি অঞ্চল, ইউপি, তোমার হলো বিহার, এখানেও মুসলিম ধর্মাবলম্বী মানুষের যে তোমার কনসেন্ট্রেশন বা জনঘনত্ব সেটা অনেক বেশি। এরপরে আমরা আসছি 3 নম্বরে। 3 নম্বর হচ্ছে খ্রিস্টান মানুষজন। ইনাদের পার্সেন্টেজ হচ্ছে ভারতবর্ষের 2.3। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের মূলত দেখা যায় কোথায়? সাউথ ইন্ডিয়ায় আর নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব ভারতে। কোথায় দেখা যায়? সাউথ ইন্ডিয়ার মধ্যে মানে যদিও গোয়া যে আমাদের রাজ্য আছে গোয়া এবং কেরালায়, তাছাড়া তামিলনাড়ুতে। গোয়ার প্রায় তোমার হচ্ছে 1/3 পপুলেশনই হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী। এর বাইরে তো বললাম যে কেরালা আর তামিলনাড়ুতেও অনেক খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজন বসবাস করেন। তাছাড়া আমাদের যে উত্তর পূর্ব ভারত আছে, সেই উত্তর পূর্ব ভারতের বিরাট একটা অংশে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ বাস করেন। তার মধ্যে যদি আমরা বলি, সবার আগে আমরা দেখতে পাবো সেটা হলো মণিপুর, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, এইরকম যে তোমার দক্ষিণ পূর্বের রাজ্য আছে সেখানে। এখানে যেহেতু উপজাতির মানুষজনের সংখ্যা অনেক বেশি এবং তারা যেহেতু খ্রিস্টান ধর্ম অবলম্বন করেন, তাই দেখা যায় নর্থ ইস্টের বেশিরভাগ রাজ্য অর্থাৎ এই 4টে রাজ্যেই খ্রিস্টান পপুলেশন হচ্ছে মোর দ্যান 50%। তার মধ্যে হাইয়েস্ট হচ্ছে নাগাল্যান্ডে প্রায় 87%, আর দ্বিতীয় হাইয়েস্টই হচ্ছে তোমার মিজোরামে প্রায় 86% পপুলেশন ওখানে খ্রিস্টান ধর্ম পালন করে। এরপর আমরা আসছি 4 নম্বর। 4 নম্বর হচ্ছে শিখ। ভারতবর্ষের শিখ ধর্মাবলম্বী মানুষের পার্সেন্টেজ 2011 অনুযায়ী 1.72 শিখ ধর্মাবলম্বী মানুষ মূলত পাঞ্জাবে বাস করেন এবং পাঞ্জাব সংলগ্ন হরিয়ানার যে বিভিন্ন জেলা সেখানে বাস করেন। তো আমরা জানি শিখ ধর্মের দেখা যায়। এর বাইরে শিখ ধর্মাবলম্বী মানুষ সারা ভারতবর্ষে বাস করেন, পশ্চিমবঙ্গে অনেকে বাস করেন, তবে তাদের সংখ্যা অনেক কম। এরপরে আমরা আসছি 5 নম্বর। 5 নম্বর হচ্ছে বুদ্ধিস্ট মানুষজন ভারতবর্ষের পার্বত্য অঞ্চলে বাস করেন। কোথায়? হিমালয়ের পার্বত্য অঞ্চলে মূলত বুদ্ধিস্ট মানুষজন বাস করেন। যেমন হচ্ছে লাদাখ, তারপর হলো হিমাচল প্রদেশ, তারপর হচ্ছে সিকিম, আমাদের দার্জিলিংয়ে অনেকে বাস করে থাকে, আর তারপর তোমার হলো অরুণাচল প্রদেশ। এইসব অঞ্চলে বুদ্ধিস্ট মানুষজনের বসবাসের প্রধান এলাকা। এছাড়াও সারা ভারতবর্ষে বুদ্ধিস্ট মানুষজন বাস করেন, তবে এই একই রকম ভাবে তাদের সংখ্যা অনেক কম। এরপরে হচ্ছে
নম্বর অর্থাৎ জ্ঞান। জ্ঞান ধর্মাবলম্বী বা জৈন ধর্মাবলম্বী মানুষজনের সংখ্যা ভারতবর্ষে খুব কম, মানে পয়েন্টে বুদ্ধিস্ট, আচ্ছা তার আগে বুদ্ধিস্টের পার্সেন্টেজটা আমি বলতে ভুলে গেছি, ওটা হচ্ছে 0.8, আর জৈন ধর্মাবলম্বীদের হচ্ছে তোমার 0.4, মানে ওই 3.7 এরকম, 0.4 রাউন্ড ফিগার। জৈন ধর্মাবলম্বী মানুষজনদের না মানে তোমার হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি প্রায় নেগেটিভে বলা যায়, ওনাদের সংখ্যাও কম, জনসংখ্যা বৃদ্ধিও কম। তো আমাদের দেশে যারা জৈন ধর্মাবলম্বী মানুষ তাদের মূলত 3টে স্টেটে দেখা যায়। কোথায়? মহারাষ্ট্রে প্রায় 30%, এর বাইরে গুজরাট আর হলো রাজস্থান। অর্থাৎ যদি আমরা ভারতের ম্যাপটা কল্পনা করি তাহলে দেখবো যে ওই তোমার এইরকম যে আছে, রাজস্থান থেকে মহারাষ্ট্র এই যে এরিয়া, এখানে মূলত জৈন ধর্মাবলম্বী লোকজন বাস করে থাকে। এরপরে হচ্ছে 7 নম্বর পার্সি। পার্সি মানুষজনের পার্সেন্টেজ খুবই কম, মূলত আগে গুজরাটে পার্সিরা বসবাস করতেন এবং মহারাষ্ট্রে। তখন তো তোমার হচ্ছে ওই আগে যেমন জয়েন্ট প্রভিন্স ছিল, পরে ভেঙে গেছে। তো ওই গুজরাট আর মহারাষ্ট্রে এখন ওনাদের দেখা যায় যাদের মূলত সারনেম দেখবে হয় ইরানি, তো ইনার হচ্ছে পার্সি ধর্মাবলম্বী মানুষজন। এর বাইরেও আরো কিছু লোকজন আছেন যারা বিভিন্ন রকম ধর্ম পালন করে থাকেন বা তোমার হচ্ছে বিভিন্ন রকম বিশ্বাসী। তো বলা যায় ভারতবর্ষ হলো একটা ধর্মীয়গতভাবেও বিরাট বৈচিত্র্যপূর্ণ দেশ। এই হচ্ছে ভারতবর্ষের ধর্মগত বৈচিত্র্য সম্পর্কে মোটামুটি একটা আলোচনা। এবার আমরা দেখে নিচ্ছি ভারতবর্ষের ভাষাগত বৈচিত্র্য। ভারতবর্ষের সব কিছুই যেমন খুব বৈচিত্র্যময়, সেরকম ভাষাও হচ্ছে খুব বৈচিত্র্য। প্রথমে আসি ভারতবর্ষের ভাষার ইতিহাসে। ভারতবর্ষের ভাষা কিভাবে তৈরি হচ্ছে, অর্থাৎ কোন কোন ভাষা গোষ্ঠী থেকে ভারতবর্ষের ভাষাগুলো উদ্ভব হয়েছে সেটা আলোচনা করে নিই। তো ভারতবর্ষে কি বলতো, মানে অজস্র ভাষা আছে, প্রায় কয়েক হাজার ভাষা আছে ভারতবর্ষের লোকজন যাতে কথা বলে থাকেন। তার আবার অনেক রকম ডায়ালেক্ট বা কথ্য ভাষা আছে। এখন কি হয় যে সেন্সাস অনুযায়ী ভারতবর্ষে 10 লক্ষর বেশি মানুষ কথা বলেন এমন ভাষার সংখ্যাই হচ্ছে 600-র বেশি। তাতে মোটামুটি বোঝা যায় ভারতবর্ষের ভাষাগত বৈচিত্র্য মানে কতটা, বা ভাষাগত দিক থেকে ভারত কত সমৃদ্ধ। এখন আমাদের ভাষা গোষ্ঠীগুলোর কথা আলোচনা করি। যদি আমরা ভারতবর্ষের ভাষাগত ইতিহাস দেখি আর ল্যাঙ্গুয়েজ গ্রুপ দেখি, তাহলে সেইভাবে মানে তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ অনুযায়ী আমরা ভারতবর্ষের ভাষা গোষ্ঠীকে 4টে ভাগে ভাগ করতে পারি। সেটা কি? প্রথমেই আসে অস্ট্রিক ভাষা। প্রথমে হচ্ছে কি অস্ট্রিক ভাষা। এই অস্ট্রিক ভাষা গোষ্ঠীর আর একটা নাম হচ্ছে নিষাদ। এটা হচ্ছে ট্রাইবাল বেসড বা উপজাতি মানুষের ভাষা। অস্ট্রিক ভাষায় ভারতবর্ষের আর একটা নামও লিখে দিলাম, নিষাদ। ভারতবর্ষের হচ্ছে প্রায় 1.4% লোক এই ভাষায় কথা বলেন। এর আবার 2টো ভাগ আছে, এক হচ্ছে মুন্ডা আর 2 হচ্ছে মনখামের। মনখামের ভাষার আবার 2টো ভাগ আছে। মনখামের থেকে এসছে 2টো মূল ভাষা, আর মুন্ডা থেকে এসছে প্রায় 14টা ভাষা। এখানে হচ্ছে 14, এখানে হচ্ছে 2। সব থেকে বেশি যে ভাষার লোক মানে অস্ট্রিক ভাষা তো আর প্রচুর ভাগ আছে, এটা তো অস্ট্রিক ভাষা গোষ্ঠী। গোষ্ঠী মানে হচ্ছে একটা গ্রুপ, তার মধ্যে তো অনেক ভাষা থাকে। প্রধান ভাগ তো বললাম মুন্ডার মনখামের, এরপর সেখানে আবার মুন্ডার মধ্যে 14টা, মনখামের মধ্যে 2টো এবং আরো অন্যান্য অনেক ভাগ আছে। এদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে সাঁওতালি ভাষা, যাতে সব থেকে বেশি সংখ্যক কথা বলে। এবার যদি আমরা উদাহরণ দিই তাহলে আমরা দেখবো উদাহরণ কি আছে। সাঁওতালি, তারপর তোমার হচ্ছে খাসি ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে অস্ট্রিক ভাষা গোষ্ঠীর মোটামুটি আলোচনা। এবার আমরা আসছি দ্বিতীয় ভাগে। সেটা কি? দ্বিতীয় ভাগে আছে আমাদের দ্রাবিডিয়ান বা সাউথ ইন্ডিয়ান ভাষা।
দ্রাবিড়িয়ান কথা শুনে বা নাম শুনে বোঝা যায় যে এটা হচ্ছে মূলত সাউথ ইন্ডিয়ার ভাষা, মানে আমাদের যে দক্ষিণ ভারত তার যে মূল ভাষা, অর্থাৎ মালায়ালাম, তেলেগু, তামিল এবং কিছু উপজাতি ভাষা যেমন তোমার হচ্ছে গোন, খড়কি, এরকম ভাষাগুলো এই দ্রাবিড়িয়ান ভাষা থেকে উদ্ভব হয়েছে, দ্রাবিড়িয়ান ভাষা গোষ্ঠী থেকে উদ্ভব হয়েছে, বা এই ভাষাগুলো দ্রাবিড়িয়ান ভাষা গোষ্ঠীর অন্তর্গত। এদের কোথায় দেখা যায়? তাহলে আমরা বললাম সাউথ ইন্ডিয়াতে। আর ভারতবর্ষের কত পার্সেন্ট লোক কথা বলেন? এখানে প্রায় 20% লোক এই ভাষা গোষ্ঠীর অন্তর্গত। আর হচ্ছে উদাহরণ কি? উদাহরণ হচ্ছে তামিল, তেলেগু ইত্যাদি সাউথ ইন্ডিয়ান ভাষা। এই হলো আমার দ্রাবিড়িয়ান ভাষা গোষ্ঠীর গল্প। দ্রাবিড়িয়ান ভাষা গোষ্ঠী যেহেতু সম্পূর্ণ আলাদা গোষ্ঠী, এই ভাষা গোষ্ঠী বোঝার একটা খুব সহজ উপায় কি হচ্ছে, ধরো তুমি যে ভাষা গোষ্ঠীর, তোমার ভাষার গোষ্ঠীর মধ্যে থাকা অন্য ভাষা তুমি কিছুটা হলেও বুঝতে পারবে, কিন্তু সম্পূর্ণ ভাষা গোষ্ঠী যদি আলাদা হয় কিছুই বুঝতে পারবে না। যেমন হলো একদম সব শেষে আলোচনা করে বোঝাবো যে কিভাবে ভাষা গোষ্ঠী আলাদা সেটা বোঝাবো। আচ্ছা, 3 নম্বর আসি। 3 নম্বর হচ্ছে সিনো টিবেটান। নাম শুনে বুঝতে পারছো, সিনো টিবেটান মানে হচ্ছে মূলত মঙ্গোলয়েড যে জাতি তাদের ভাষা বা তাদের ভাষার সমষ্টি। এই কোথায় দেখা যায়? সিনো টিবেটান মানুষজন হচ্ছে হিমালয়ান রিজনে আর নর্থ ইস্ট ভারতবর্ষে এই ভাষা গোষ্ঠীর লোকজন বসবাস করেন। একটু ম্যাপে দেখে নেওয়ার চেষ্টা করি। সেটা হলো তোমার, এখানে আসতে চেষ্টা করি, তাহলে দেখো আমি ইন্ডিয়ার ম্যাপ ভালো তো আঁকি না, ভালোই আঁকি না, জাস্ট বোঝানোর জন্য আঁকা। এর মধ্যে আমরা আলোচনা করেছি এর আগে অস্ট্রিক গোষ্ঠীর কথা, তারপরে হচ্ছে সাউথ ইন্ডিয়া দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজের কথা আলোচনা করেছি। দ্রাবিড়িয়ান তো মূলত সাউথ ইন্ডিয়া বলেছি। এবার হচ্ছে আমরা আলোচনা যেটা করবো সিনো টিবেটান। তো সিনো টিবেটান মূলত হিমালয় আর দক্ষিণ পূর্ব ভারতে দেখা যায়, মানে এই যে বিরাট বড় হিমালয়ের অংশ, এই হিমালয়ের অংশের পার্বত্য অঞ্চল যেগুলো সেগুলো থেকে একদম সাউথ কি বলবো তোমার এই অংশের মধ্যে দেখা যায়। কিরকম দেখো, প্রথমে আসি সিনো টিবেটানের কতজন মানুষ কথা বলে। প্রায় 8.5% মানুষ সিনো টিবেটানে কথা বলে। টিবেটানের 3টে ভাগ আছে, 3টে ডিভিশন আছে। একটা হলো তোমার টিবেটো হিমালয়া, দ্বিতীয়টা তোমার হচ্ছে আসামীয়, আর হচ্ছে তোমার আসাম মায়ানমারি। এই 3টে হলো তোমার সিনো টিবেটানের মূল ভাগ। তো এই প্রথম ভাগ যেটা আছে না টিবেটো হিমালয়া, এটার মধ্যে আবার ভাগ করা যায় ভুটিয়া আর হলো তোমার পাহাড়ি বা হিমালয়া। তো ভুটিয়ার মধ্যে আসছে লাদাখি, তারপর হচ্ছে তোমার লেপচা, এইসব ভাষা এর উদাহরণ যেগুলো হিসেবে বলতে পারি। কান্নাউড়িয়া, চম্পা হচ্ছে তোমার হিমালয়ান ভাষা, আবার লেপচা, লাদাখি এইগুলো আবার তোমার হচ্ছে ভুটিয়া ভাষা। তো এদের মধ্যে লাদাখি ভাষার লোকজন সব থেকে বেশি, মানে লোকজনের সংখ্যা। এরপর আমরা আসছি সেটা হচ্ছে আসামিজ। আসামির যে ভাষা বা অসমিয়া যে ভাষা, তার আবার তোমার 6টা মেন ভাগ আছে, এটা পরীক্ষায় প্রায় আসে। এই 6টা ভাগ হচ্ছে অসমিয়ার আমিরি, মিশমি, ডাফলা, আবর, মিশি আর আকা। এগুলো দেখতে উপজাতির নাম অনুসারেই হয়েছে, কারণ উপজাতির নামকরণগুলো তাদের ভাষা অনুযায়ী হয়েছে, বা ভাষার নামগুলো তাদের উপজাতির নাম অনুসারে হয়েছে। এদের মধ্যে সব থেকে বেশি সংখ্যক মানুষ কথা বলে যেটা মিরি ভাষা, সেই ভাষায়। এদের আবার এর মধ্যে অজস্র কথ্য ভাষা আছে। এরপর আসছি অসমিয়া মায়ানমারি বা অসমিয়া বর্মীয় যে ভাষা গোষ্ঠীর শাখা, তার মধ্যে এর মধ্যে কারা কথা বলেন, এর মধ্যে তোমার আবার বিভিন্ন রকম ভাগ আছে যেটা আমরা দেখতে পাবো এই অংশে। অসমিয়া যেটা যদি আমি বলি তাহলে এই যে অংশ, এইটুকুতে এই ভাষার লোকজন মূলত কথা বলে থাকে। সেটা কি কি? সেটা হচ্ছে তোমার যেমন বোড়ো, তারপরে হলো মণিপুরি ভাষা, নাগা ইত্যাদি ভাষা। এখানে সব থেকে বেশি মানুষ কিসে কথা বলে? সেটা হচ্ছে মণিপুরি ভাষায়। তার মধ্যে আবার অজস্র ডায়ালেক্ট আছে।
তো আমরা যদি দেখি সিনো টিবেটানে ভারতবর্ষের খুব কম মানুষ সংখ্যার দিক থেকে দেখতে গেলে কথা বলেন, অর্থাৎ 0.85%, অর্থাৎ 1-1.5 কোটি মানুষ কথা বলেন, কিন্তু তার মধ্যে ভাষাগত বৈচিত্র্য বিরাট। তাহলে এরপর আমরা দেখব তার মানে হচ্ছে তোমার 4 নম্বর ভাগ বা মূল যে ভাগ সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের ইন্দো ইউরোপিয়ান। আসছি ভারতবর্ষের ভাষাগোষ্ঠী সব থেকে বড় ভাষাগোষ্ঠী সেটা হচ্ছে ইন্দো ইউরোপিয়ান। এই ভাষায় ভারতবর্ষের বেশিরভাগ লোকজন কথা বলেন, মানে ভারতবর্ষের বেশিরভাগ লোকজন মানে মোর দ্যান 70% লোকজন এই ভাষায় কথা বলেন। তো এই যে ইন্দো ইউরোপিয়ান ভাষাগোষ্ঠী তার আবার দুটো ভাগ আছে। ইন্দো ইউরোপিয়ান ভাষাগোষ্ঠীর দুটো ভাগ হচ্ছে দ্রাবিড় আর ইন্দো আর্য ভাষা। প্রথম ভাগ কি? প্রথম ভাগ হলো দ্রাবিড়, দ্বিতীয় ভাগ হচ্ছে ইন্দো আর্য। তো দ্রাবিড় ভাষার মধ্যে কি ভাষা আছে? এটা হলো যেমন তোমার হচ্ছে উত্তর পশ্চিম ভারতের ভাষা, মানে হলো কাশ্মীরি, কোহিস্তানি, এই ভাষাগুলো। এই ভাষায় তুলনামূলক কম লোকই কথা বলে। কোহিস্তানি। এবার ভারতবর্ষের মূল যে ভাষাগোষ্ঠী সেটা তো গেল ইন্দো ইউরোপিয়ান, তার মধ্যে যে মূল সেটা হচ্ছে ইন্দো আর্য। ইন্দো আর্য ভাষাগোষ্ঠীটাই ভারতবর্ষের বেশিরভাগ ভাষার এই ভাষাগোষ্ঠীর অন্তর্গত, বা বেশিরভাগ ভাষাগোষ্ঠীর উদ্ভব হয়েছে এখান থেকে। এই যে ইন্দো আর্য ভাষাগোষ্ঠী সেখানে 6টা ভাগ আছে। কি কি? তাহলে দেখবো প্রথমে আসে নর্থ ওয়েস্টার্ন, মানে ইন্দো আর্য ভাষাগোষ্ঠীর আবার নর্থ ওয়েস্টার্ন। এবার এখানে একটা ম্যাপ আঁকলে হয়তো সুবিধা হয়, ম্যাপটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার হচ্ছে প্রথমে আমরা আসছি যেটা বললাম নর্থ ওয়েস্টার্ন। তো এই নর্থ ওয়েস্টার্ন ইন্দো, মনে রাখবে ইন্দো আর্য ভাষাগোষ্ঠীর নর্থ ওয়েস্টার্ন। এই নর্থ ওয়েস্টার্ন ভাষাগোষ্ঠীর মধ্যে যে ভাষাগুলো আছে, মানে যে ভাষাগুলো অন্তর্গতের, তার মধ্যে মূলত হচ্ছে তোমার পশ্চিম ভারতের ভাষা। মানে হচ্ছে তোমার এইটা তো পশ্চিম ভারত, এর মধ্যে আসে তোমার কচ্ছি, মানে ওই যে আমরা কচ্ছ উপদ্বীপ বলি না, ওই কচ্ছি ভাষা, আর হচ্ছে তোমার সিন্ধি ভাষা। এটাই নর্থ ওয়েস্টার্ন বা উত্তর পশ্চিম শাখার মূল ভাষা। এরপর আমরা আসছি সাউদার্ন, মানে দক্ষিণের ভাষার মধ্যে হচ্ছে তোমার আসে কোঙ্কনি আর মারাঠি ভাষা। অর্থাৎ ইন্দো আর্য গ্রুপের দক্ষিণ শাখার অন্তর্গত মূল ভাষা হচ্ছে দুটো। এবার আসছে পূর্ব অংশ। পূর্ব দিকে মানে বুঝতে পারছো পূর্ব, তো এই পূর্ব দিকে হচ্ছে এরকম কি কি ভাষা আছে? অবশ্যই আমাদের বাংলা, অসমিয়া, ওড়িয়া ইত্যাদি। মানে এই পূর্ব ভারতের যে ভাষা এগুলো হচ্ছে সব ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর ইন্দো আর্য ভাগের অন্তর্গত, আর্যর পূর্ব দিকের অংশ। এরপর আমরা আসছি পূর্ব মধ্য, মানে এই যে ভাষাগোষ্ঠী তার আবার পূর্ব মধ্য, মানে এই ভাগগুলো হচ্ছে কি বলতো? এই ভাগগুলো হচ্ছে ভারতবর্ষের কোন কোন জায়গায় ভাষাগোষ্ঠীর ভাষা আছে সেই অনুযায়ী এই পূর্ব মধ্যতে আসে। পূর্ব মধ্য মানে বুঝতে পারছো পূর্ব এবং মধ্য এই অংশে 3টে ভাষা আছে, অবধি, বাঘেলি আর ছত্তিশগড়ি। এই অবধি, বাঘেলি আর হলো ছত্তিশগড়ি। তো অবধি ভাষা বুঝতে হচ্ছে অবধ অঞ্চল যেটা বলা হয় ওই অঞ্চলের ভাষা। বাঘেলি হচ্ছে বাঘেলখন্ড যে আমাদের মালভূমি আছে সেখানকার লোকের ভাষা, আর ছত্তিশগড়ি হচ্ছে ছত্তিশগড়ের যে ভাষা সেটা। এবার আমরা আসছি সেন্ট্রাল, অর্থাৎ মধ্য ভারতের অন্তর্গত। এই মধ্য ভারত যেটা বা মধ্য ভারতের যে অংশ তার মধ্যে আছে 4টে ভাষা। সেই 4টে কি? রাজস্থানী, গুজরাটি, খড়ি বলি আর পাঞ্জাবি। খড়ি বলি মানে যেটাকে তোমার হচ্ছে হিন্দি ভাষা বলা যায় একটা রূপ, রাজস্থানী, গুজরাটি আর কি বললাম, পাঞ্জাবি। এই 4টে ভাষা হচ্ছে সেন্ট্রাল বা মধ্য অংশের অন্তর্গত। এবার আসি সর্বশেষ ভাগ, অর্থাৎ উত্তর ভাগের কথা। উত্তর ভাগের ভাষাগুলো হচ্ছে
পাহাড়ি ভাষা, পাহাড়ি মানে যেগুলো পাহাড়ে বলা হয় পাহাড়ি ভাষা, অথচ সিনো টিবেটানের অন্তর্গত নয়। আমরা এটা আলোচনা করলাম না যে পাহাড়ি ভাষার বেশিরভাগটা সিনো টিবেটান ভাষাগোষ্ঠীর অন্তর্গত, কিন্তু পাহাড়ে আরো কিছু ভাষা আছে যেগুলো হচ্ছে সিনো টিবেটান ভাষাগোষ্ঠীর অন্তর্গত নয়। যেমন যেমন কুল্লু, যেমন হচ্ছে তোমার গাড়োয়ালি ভাষা, এগুলো এগুলো হচ্ছে এই নর্দার্ন অংশে পড়ে। গাড়োয়ালি, এই গেল আমাদের ভাষাগত বৈচিত্র্য। যেটা আগে একবার আমি বলছিলাম যে আমাদের ভাষা অনেক সময় দেখবে সাউথ ইন্ডিয়া যদি কেউ বেড়াতে গেছো বা সাউথ ইন্ডিয়ার কোনো ভাষা শুনেছো, দেখবে এক বিন্দু বোঝা যায় না। কারণটা হচ্ছে ভাষা গোষ্ঠী। যদি তুমি যে ভাষায় কথা বলো, যদি সেই ভাষা গোষ্ঠীর অন্য কোনো ভাষা শোনো, কিছুটা হলেও বুঝতে পারবে। কিন্তু যদি ভাষা গোষ্ঠী সম্পূর্ণ আলাদা হয় তাহলে কিছুই বোঝা যায় না। যেমন উদাহরণস্বরূপ ধরো আমরা যারা বাঙালি, আমরা অসমিয়া বা তোমার হচ্ছে ওড়িয়া শুনলে কিছুটা হলেও ধারণা করতে পারবো বা একটু চেনাশোনা মনে হবে, কিন্তু আমরা যদি ফট তামিল তেলেগু শুনি কিছুই বোঝা যাবে না। কারণ আমাদের অর্থাৎ বাঙালি বা ওড়িয়া বা অসমিয়া ভাষা গোষ্ঠীর মূল যে উৎপত্তি বা গোষ্ঠী সেটা হচ্ছে ইন্দো আর্য বা ইন্দো ইউরোপীয় গোষ্ঠী, কিন্তু তামিল তেলেগুর মূল উৎপত্তিগত ভাষা গোষ্ঠীটাই আলাদা, সেটা হচ্ছে দ্রাবিড়িয়ান। তার জন্য এটা সম্পূর্ণ আলাদা। এই হচ্ছে ভাষা গোষ্ঠীর মোটামুটি গল্প। ভাষা যাদের ভালো লাগে তারা পড়বে, হয়তো প্রথমে মনে হবে পড়তে গিয়ে যে অনেক বেশি ক্লাসিফিকেশন, এর মধ্যে ওই এর মধ্যে আবার এতগুলো ভাগ, কিন্তু পড়তে গেলে ভালো লাগবে, কারণ ভাষা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই হলো আমার ভাষা গোষ্ঠীর ভারতবর্ষের মোটামুটি বিবরণ। এরপর তোমরা একটু দেখে নিও, এই উদাহরণগুলো একটু মনে রাখো, তাহলেই হবে। ঠিক আছে, আজকের মতো ভাষা গোষ্ঠীর যে ইতিহাস সেটা এখানেই আমরা শেষ করছি। এরপর আরেকটু আছে, সেটা হলো যে কি কি ভাষা সংবিধানের অন্তর্গত। এখন এটা তো আমরা করলাম ভাষার গোষ্ঠী। এবার এখান থেকে আর একটা জিনিস দেখবো, সেটা হলো এতগুলো ভাষা থাকা সত্ত্বেও ভারতবর্ষের সংবিধান যেটা, সেখানে 22টা ভাষাকে স্বীকৃতি দিয়েছে। সেই 22টা ভাষা হচ্ছে সংবিধান স্বীকৃত, বাকিগুলো ভারতীয় ভাষা, কিন্তু সব ওই 22টা ছাড়া বাকিগুলো এখনো স্বীকৃতি পায়নি। আর এর বাইরে হচ্ছে ভাষা অনুযায়ী প্রথম তোমার ভারতবর্ষের রাজ্যর যে ডিমার্কেশন হয়েছিল সেই কথাটা, যে অন্ধ্রপ্রদেশ প্রথম তৈরি হয় স্বাধীন ভারতবর্ষে। অন্ধ্রপ্রদেশ তৈরি হওয়ার ভিত্তিটা ছিল ভাষা, সেই জন্য ভাষাগত ভিত্তিতে রাজ্যের পুনর্বন্টন হয়েছিল, সেটা মনে রাখা খুব দরকার। সেক্ষেত্রে মাঝে মাঝে প্রশ্ন আসে যে প্রথম ভাষাগত ভিত্তিতে ভারতের কোন রাজ্য তৈরি হয়েছিল, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ। আর আমরা বাঙালিদের হিসেবে বলতে পারি যে ভাষাগত দিক থেকে যে ভাষা আন্দোলনের মাধ্যমে পৃথিবীর একমাত্র একটা দেশের জন্ম হয়েছিল সেটা হচ্ছে বাংলাদেশ, যেটা যার বেসই হচ্ছে বাংলা ভাষা। তো ভাষার আলোচনা আপাতত এখানেই শেষ, আবার পরের ক্লাসে দেখা হবে।